আচ্ছা, আজকে লারাভেল ব্যাচ 13 এর ডে 3 ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে আপনাদের লারাভেল ইনস্টলেশনটা দেখাতে হবে। লারাভেল ইনস্টলেশন আর মাস্টারিং, ফ্রন্ট এন্ড মাস্টারিং বলে, মানে কীভাবে লারাভেল ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হয়, তারপর ইনস্টল করতে হয়, তারপর ওইটার ভিতরে কীভাবে ওইটার স্ট্রাকচারটা কীরকম থাকে, এসব বেসিক। তো ঠিক আছে, প্রথমে আমরা লারাভেলের ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে laravel.com। এটা হচ্ছে আমাদের লারাভেলের ওয়েবসাইট। এই লারাভেল ওয়েবসাইটটাই মূল ডকুমেন্টেশন। এখানে যে ডকুমেন্টেশনটা দেওয়া আছে এটা হচ্ছে লারাভেলের যে যারা লারাভেল ফ্রেমওয়ার্ক তৈরি করছে তাদের থেকে তারা এটা মেনটেন করে। আমরা কি লারাভেল ফ্রেমওয়ার্ক কি বলবো? লারাভেল PHP ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিজান এটা তো টুকো না, এই যে laravel.com দিয়ে সার্চ দিবেন, তারপর এখানে আসলে এই যে ডকুমেন্টেশন আসবে। laravel.com বা laravel.com দিয়ে সার্চ দিলে আসবে, দেখেন ইনস্টলেশন আসছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে দেখে নেন, তারপর আস্তে আস্তে বুঝে নিন। না এইভাবে মানে প্রতিটা স্টেপ ধরতে ধরতে একটু সময় লাগবে। আপনার আগে দেখে নিতে হবে, তারপরে বুঝে নিতে হবে, তারপরে হচ্ছে কাজ করতে হবে, নাহলে আপনি মানে একবার। আচ্ছা দেখ, এটা হচ্ছে তার ডকুমেন্টেশন, ঠিক আছে। আর এটা লারাভেল নিজে মেনটেন করে, ঠিক আছে। এটার এই ফ্রেমওয়ার্কের আজকে ইনস্টলেশন, এখান থেকে আপনার যত ডকুমেন্টেশন যত কিছু লাগে, মানে লারাভেল কীভাবে চলে, কোথায় কী করতে হবে, রাউটিং, কনফিগারেশন, সব সিস্টেম সম্পর্কে জানতে হলে এখান থেকে আপনি বেস্ট সলিউশনটা পাবেন। এমনি তো রিসোর্সের অভাব নেই, ওই যে ইউটিউব আছে, এমনি সার্চ দিলে কীভাবে কোনটা কী করতে হয় সব কিছু আছে, কিন্তু তারপরও এটা হচ্ছে বেস্ট। যেমন যে পিএইচপির জন্য যে হচ্ছে php.net, ঠিক আছে, এরকম। এখন আমাদের প্রথমে হচ্ছে গেট স্টার্টেড। আমরা স্টার্ট করলাম, স্টার্টের প্রথমে আসি ইনস্টলেশন। কীভাবে ইনস্টল করতে হয় এটা এখানে দেখা যাবে। নিচে গেলাম, এই যে এখানে লেখা আছে সার্ভার রিকোয়ারমেন্ট, কী কী লাগে একটা সার্ভারের লারাভেলের জন্য। দেখেন দেখা আছে প্রথমে পিএইচপির ভার্সন হইতে হবে 7.1.3। আর এটা লারাভেলের যে ভার্সন কত এটা দেখতে হলে যে এখানে দেখেন, এখানে ভার্সন দেওয়া আছে। এটা হচ্ছে লেটেস্ট একবারে ভার্সন 5.6 আছে এখানে। আর যেহেতু এটা এক্ষেত্রে বোঝা যায় লারাভেলের ভার্সন, এটা এর আগে আরও ছিল, যেগুলো আগে ছিল, আর এখন বর্তমানে আছে লারাভেল 5.6। আর এখানে বলতেছে যদি লারাভেল 5.6 ইউজ করতে চান তাহলে আপনাকে পিএইচপির ভার্সন হতে হবে মিনিমাম 3.1.3, 7.1.3 অথবা এর চেয়ে বেশি। এখন এটা দেখতে হলে আবার দেখতে হবে জ্যাম্পের ভিতরে তো আমাদের পিএইচপি থাকে, সেই পিএইচপির ভার্সন কত সেটা দেখতে হবে। আমি ব্রাউজারে গেলাম, এখান থেকে দেখি লোকাল হোস্ট লিখলে আমার ওই জ্যাম্প স্টার্ট করা আছে আগে থেকে। লোকাল হোস্ট লিখলাম, এই দেখেন ড্যাশবোর্ড আসতেছে একটা। এটা হচ্ছে ওই যে htdocs ফোল্ডারের ভিতরে এইটা থাকে ইন্ডেক্স পেজ, সেই ইন্ডেক্স পেজটা লোড হয়েছে এখানে। এইখানে দেখেন, এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন সম্পর্কে লেখা, পিএইচপি ইনফো, পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে ডেটাবেস, আর পিএইচপি ইনফো হচ্ছে যে পিএইচপির ইনফরমেশন। এই যে ও আসবে পরে, আমি এটা দেখাতেছি। ওইটার আগে জ্যাম্প স্টার্ট করতে হবে, জ্যাম্প স্টার্ট করা থাকা অবস্থায়, ঠিক আছে। দেখেন এখানে পিএইচপির ভার্সন দেওয়া আছে 7.0.27, আর ওই লারাভেলের যে ডকুমেন্টেশন আছে সেখানে বলছে 7.1.3 থাকতে হবে মিনিমাম। যেহেতু আমাদের পিএইচপি ভার্সন একটু কম আছে, আমি ইচ্ছা করলেই করতে পারি লারাভেল 5. হ্যাঁ, জ্যাম্প না, পিএইচপির ভার্সনটা। এই যে এখান থেকে ডকুমেন্টেশন থেকে দেখে বুঝতেছি 7.1.3 থাকতে বলতেছে। পিএইচপি তো জ্যাম্পের মধ্যে আছেই।
আচ্ছা আমি পিএইচপি 5.5 সিলেক্ট করলাম, পিএইচপি 5.5 সিলেক্ট করলাম। এখানে আসতেছে পিএইচপি ভার্সন হচ্ছে 7. এখানে জ্যাম্প ভার্সন আছে 7.9 7.0.9। হ্যাঁ জ্যাম্পের ভার্সন, কিন্তু পিএইচপির ভার্সন দেখতে হবে। পিএইচপি ইনফো আগে এখানে দেখেন, এখান থেকে দেখে শিখে নেন। ওখানে এনভায়রনমেন্ট ডিফারেন্ট থাকতে পারে, সমস্যা নেই। আগে বসে বসে দেখবেন, শিখবেন, তারপরে হচ্ছে কাজ করবেন। কাজ করতে গেলে এইখানে হয়তো বা দেখতেছেন একটা সমস্যা বেরোচ্ছে, ওখানে দেখবেন যে 10টা সমস্যা বের হবে। তখন বুঝতে হবে যে কেন হয়েছে। এখান থেকে যদি আগে পরিবেশটা বুঝতে পারেন যে না এটা এরকম দেখা যেতেছে, সুতরাং এটার মধ্যে এই জিনিসগুলো হইতে পারে। এখন আমার এখানে একটা সমস্যা হলো, আপনার এখানে 10টা সমস্যা হইতে পারে। তখন এখান থেকে দেখে নিলে যে না এইভাবে আগাইতে হয়, এইভাবে আগাইতে হয়, তাহলে তারপরে আপনি আগাইতে পারবেন। যদি আগে এটা ফলো না করলে তো হবে না। আর এইখানে এই যে এখানে রাস্তাটা দেখা দিতেছি, তারপরে তো ওইখানে আরও অনেক কিছু আসতে পারে, সব তো একরকম থাকে না। যেমন পিএইচপির এই যে লারাভেলের ভার্সন আমি এখন সিলেক্ট করলাম 5.5, যেহেতু পিএইচপির ভার্সন আমার এই যে এখান থেকে দেখতেছি আমি পিএইচপি এই যে এখানে পিএইচপি ইনফো ভার্সন হচ্ছে 7.0.27। আমার যে জ্যাম্প আছে সেই জ্যাম্পের ভার্সনটা, জ্যাম্পের পিএইচপি ভার্সনটা, ওটা দেখে এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম 7 নিলাম। অর্থাৎ লারাভেল এইটার লারাভেল 5.5 চালাইতে হলে পিএইচপি ভার্সন নিতে হবে 7। ঠিক আছে, এটা হচ্ছে আমার সার্ভার রিকোয়ারমেন্ট। এখানে আরও অনেক কিছু আছে, ওপেন এসএসএল, পিএইচপি এক্সটেনশন থাকতে হবে। তারপরে পিডিও হচ্ছে মানে ডেটাবেজের পিএইচপি এক্সটেনশন থাকতে হবে। তারপর এমবি স্ট্রিং পিএইচপি এক্সটেনশন, টোকেনাইজার, তারপরে এক্সএমএল পিএইচপি এক্সটেনশন, এরকম এইগুলো হচ্ছে সার্ভার রিকোয়ারমেন্ট। এগুলো সব জ্যাম্পের ভিতরে অটো দেওয়া আছে। আর তারপরে বলছে ইনস্টলিং লারাভেল ইনস্টল করতে হলে তো আপনাদের প্রথমে লাগবে হচ্ছে কম্পোজার কি? কম্পোজার হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটার কাজ হইতেছে ধরেন এই যে ফ্রেমওয়ার্কটা যে তৈরি করছে, এই ফ্রেমওয়ার্কের ভিতরে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকে, যে এটার উপর ডিপেন্ড করা এই ধরনের কোড নিয়ে তারপরে এই কাজটা হবে। তো ওই সমস্ত ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য এই কম্পোজারটা কাজ করে পিএইচপির ক্ষেত্রে। আর যেমন যদি আপনার জাভা স্ক্রিপ্টে যান বা ওখানে আছে নোড প্যাকেজ ম্যানেজার, ওই কম্পোজারের ক্ষেত্রে হচ্ছে পিএইচপির ক্ষেত্রে কম্পোজার, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার npm। আচ্ছা কম্পোজারে গেলাম, আমার এখন কি করতে হবে? স্টার্ট করলাম, গেট স্টার্ট বা ডাউনলোড, যেহেতু আমার ডাউনলোড করতে হবে, আপনি ডাউনলোডে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে জাস্ট ওই যেহেতু আমি লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করতেছি, এজন্য এই কাজগুলো করতে হবে আমার। এই যে এখানে বলতেছে যে যেহেতু এটা লিনাক্সের জন্য এই যে টার্মিনালে এই কমান্ডগুলি দিতে হবে। আর আপনার যেহেতু উইন্ডোজে জাস্ট এখানে থাকবে, দেখবেন যে একটা composer.exe ফাইল থাকবে, ওটার মধ্যে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড হবে, তারপর নেক্সট দিবেন, ইনস্টল হয়ে যাবে, শেষ। আর একটা জিনিস আছে, মানে ওই ইনস্টল হওয়ার পরে তারপরে যখন কম্পোজারটা স্টার্ট হবে বা ইনস্টলেশনের সময় ওখানে একটা দেখা যাবে পিএইচপিটা কোথায় রাখছেন, এটা দেখায় দেন, এটা বলবে পিএইচপি আপনি কোথায় রাখছেন। জ্যাম্পের ভিতরে ওই যে পিএইচপি ফাইলটা যেখানে আছে জ্যাম্পের ভিতরে দেখবেন যে পিএইচপি ফোল্ডার আছে, সেটার ভিতরে থাকে, ওই পাথটা দেখা দিলে হবে। ঠিক আছে, প্রথমে এটা কপি করলাম, আমার টার্মিনালে যাই, প্রথম লাইনটা এক্সিকিউট হলো, তারপরে এটা নিতে হবে। কাজ হয়ে গেল, তারপরে যে পিএইচপি কম্পোজার সেটআপ, যে অটোমেটিকলি পিএইচপি কম্পোজার ডাউনলোড করতেছে। ওই যে কম্পোজার সেটআপ, এটা হচ্ছে কম্পোজার সেটআপ ডট পিএইচপি লেখা, আর ওই উইন্ডোজের ক্ষেত্রে আসবে কম্পোজার সেটআপ ডট exe, জাস্ট এই একই জিনিসই।
তারপর হচ্ছে এটা লাগে, আমি কম্পোজারটা ইউজার লোকাল বিনে নিয়ে নিতেছি। পারমিশন ডিনাইড। এখন যদি আমি কম্পোজার লিখি, এই দেখেন কম্পোজার লিখলাম, কম্পোজারের এটা আসলো, এটা হচ্ছে কমান্ড লাইন। আর যেহেতু লারাভেলের ক্ষেত্রে কমান্ড লাইন বা ওই যে আপনার উইন্ডোজের যে পাওয়ার শেল আছে, উইন্ডোজের ক্ষেত্রে বলে পাওয়ার শেল বা সিএমডি, কমান্ড লাইন ইন্টারফেস, যেটা ওইটা দিয়ে ওই যেরকম কম্পোজার লাগবে লারাভেলের ক্ষেত্রে। কম্পোজার কী করে, ডিপেন্ডেন্সি ম্যানেজার, ওই লারাভেল ফ্রেমওয়ার্কে বিভিন্ন ধরনের কাজ করার জন্য যে সমস্ত প্যাকেজ ট্যাকেজ লাগে সব অটো নিয়ে নেবে। এই যেভাবে ইনস্টল করলাম এইভাবে হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে। আর কম্পোজারের উইন্ডোজের ক্ষেত্রে জাস্ট ক্লিক করলে নেক্সট করলেই হয়ে যাবে। আর লাস্টে ইনস্টলেশন, যদি ইনস্টলেশন ঠিক আছে নাকি এটা বোঝার জন্য আপনি এই কমান্ডটা লিখবেন, কম্পোজার। এই যে কম্পোজার লিখলে এই জিনিসটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? দেখছেন এই যে এখানে কম্পোজার লেখা আছে, তারপরে এই যে এগুলো হচ্ছে কম্পোজারের বিভিন্ন অপশন, অ্যাভেলেবেল কমান্ড, কম্পোজার দিয়ে কী কী করা যায়, ঠিক আছে? আমার কম্পোজার ইনস্টল হয়ে গেল। তারপর এখন ডকুমেন্টেশনে যাই। আমি ডকুমেন্টেশন ফলো করতেছি, আপনি যখন সমস্যা পড়বেন ডকুমেন্টেশন আসলে অটোমেটিকলি দেখে বুঝতে পারবেন কী হইতেছে না হইতেছে। আচ্ছা, কম্পোজার দিয়ে ইনস্টল হয়ে গেল। প্রথমে বলছিল কম্পোজার ইনস্টল করতে, কম্পোজার ইনস্টল শেষ। তারপরে হচ্ছে কাজ এই লারাভেল ইনস্টল করতে হবে। এই যে বলতেছে কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার, ঠিক আছে? এটা কপি করলাম, টার্মিনালে পেস্ট করলাম। যে অটোমেটিকলি এখন ওই লারাভেল ইনস্টলার মানে লারাভেলটা ইনস্টল করবে এখানে গ্লোবালি। এই যে এখানে একটা অপশন লেখা আছে গ্লোবালি, মানে এটা গ্লোবালি মানে হচ্ছে ধরেন হার্ড ডিস্কের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখন হচ্ছে ও মানে এটা গিটহাবে যেতেছে, গিটহাব থেকে তারপর ওই এটা নিবে। গিটহাব একটা ওয়েবসাইট, যেটা কাজ হইতেছে আপনি গিটহাবের মধ্যে আপনার প্রজেক্ট তৈরি করে তারপর ওই গিটহাবে রাখতে পারেন। বর্তমানে গিটহাবটা খুবই জনপ্রিয়, কারণ এটা কাজ হইতেছে আপনার ধরেন আজকে একটা প্রজেক্ট তৈরি করছেন, একটা ধরেন নিউজ পেপারের ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইট তৈরি করছেন, আজকে একটু কাজ করলেন, কাজ করার পর ওইটা গিটহাবে রেখে দিতে পারবেন। ফ্রি রাখা যায় ওই ওয়েবসাইটে। গিটহাবে কীভাবে রাখতে হয় এটাও আপনার টিউটোরিয়াল আছে দেখতে পারবেন। ওইটার মধ্যে রাখলে তারপর হচ্ছে আপনার ধরেন আজকে একটা কাজ করলেন, কাজ করার পরের দিন আবার একটু চেঞ্জ করলেন, ওই জায়গায় কোডের মধ্যে একটু চেঞ্জ করতে হলো, তখন আপনার চেঞ্জ করলে তখন তারপর আবার কমিট দিতে হবে। কমিট দিলে অটোমেটিকলি আপডেট করে নিয়ে নেবে কী চেঞ্জ হয়েছে, ওইটা দেখতে পারবেন। এটা হচ্ছে সুবিধা সবচেয়ে বড়। এটা সুবিধা হইতেছে ধরেন আজকে একটা কাজ করলেন, তারপর মনে হলো যে না ওই 2 দিন আগে কী কাজ করছিলাম ওইটা আমার দরকার পড়তেছে, মানে এখন আর ফিরে যেতে পারতেছে না, ভুল হয়ে গেছে, জিনিসটা ঠিক করতে পারতেছে না, কী হয়েছিল আগে মনে নাই। তখন ওই গিটহাবে ওইখানে যায়, তারপর ওই ডেটের এটা দিলেই অটোমেটিকলি আপনি ওইভাবে করে ডাউনলোড করতে পারবেন। তখন ওই ধরনের ওই ডেটের যে কোডগুলি ছিল ওইভাবে করে ওই প্রজেক্টটা আসা করবে। এটা হচ্ছে আপনার গিটহাবের সুবিধা। গিটহাব আছে, তারপরে আছে হচ্ছে টর্টস এসভিএন, এগুলো হচ্ছে এটার বলে ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে ভার্সনটা যেমন আজকে একটা প্রজেক্ট তৈরি করলাম, এটা একটা ভার্সন, কালকে আরেকটা প্রজেক্ট তৈরি ওই প্রজেক্টটারে একটু আপডেট করলাম, নতুন কিছু অ্যাড করলাম, এটা আরেকটা ভার্সন হয়ে গেল। এই ভার্সনটা কন্ট্রোল করতেছি আমি, দরকার পড়লো আগের কিছু প্রজেক্টের কিছু জিনিস নিয়ে আসলাম, এরকম। এটা সুবিধা অনেক বড়। যখন আপনি কাজ করতেছেন, সমস্যা হয়ে গেছে, ফিরে যেতে পারতেছি না, ঠিক করবো কীভাবে, তখন আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। তো সময় লাগতেছে।
ধরুন ও আচ্ছা একটা কাজ আমি তো এটা গিটহাবের থেকে নিতেছি কিন্তু গিটের মেইন জিনিসটাই ডাউনলোড করা নেই ইনস্টল করা নেই গিট ইনস্টল করলাম এটা টার্মিনালের মাধ্যমে জাস্ট একটা কমান্ড দিয়ে ইনস্টল করতে হয় আর আপনার উইন্ডোজের ক্ষেত্রে ওই গিট না উইন্ডোজের ক্ষেত্রে ইনস্টল করতে হয় না অটো হয়ে যায় এই গিটটা ডাউনলোড হয়ে গেল এবার ইনস্টলেশনে যে প্রসেস করতেছে গিট ইনস্টলেশন হয়ে যেতেছে সব ঠিকঠাক করতেছে গিট ইনস্টল হয়ে গেল শেষ গিট ইনস্টল শেষ এখন হলো আমি ওই যে সেই এই যে এটা দিতে পারি এখন হয়তো আর একটু সময় লাগবে দেখা যাক কী হয় কতক্ষণ লাগে প্রথমবার একটু সময় লাগে তারপরে সব হয়ে যায় আচ্ছা ভিডিওটা একটু পজ করে রাখি যেটা যখন শেষ হবে তখন দিই তাহলে টানা এভাবে রেকর্ড করলে তো লাভ নেই আচ্ছা আমাদের ইনস্টলেশনটা গ্লোবালি ইনস্টল হয়ে গেল এই যে এখানে দেখা যাইতেছে লারাভেল ইনস্টল হয়ে গেছে এটা কীভাবে বুঝবো লাস্টে যে একটা কি জেনারেট হয় ওই জ্যামটা কি স্টার্ট করব হ্যাঁ ওই জ্যামটা স্টার্ট করেন একটা কি জেনারেট হয় তারপরে এটা বোঝায় তারপরে আর কাজ হচ্ছে আপনার এই যে এটা দিয়ে করতে পারবেন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রেফার্ড ডিস্ট লারাভেল ব্লগ বা এটা হচ্ছে ব্লগ হচ্ছে তার নাম প্রজেক্টের নাম আপনার এই প্রজেক্টের নাম যে কোনো কিছু দিলে হবে এটা দিয়ে কম্পোজারে কমান্ড করতেছে কম্পোজারের মাধ্যমে বলতেছি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব প্রেফার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে লারাভেলের আর ভার্সন কত এটা মানে আরও স্পেসিফাই করে দিতেছি ঠিক আছে এটা কপি করলাম আমি htdocs ফোল্ডারের ভিতরে যাই দেখি ওইখানে কাজ করবে নাকি দেখতে হবে নাহলে বাইরে করার পরে যেহেতু ওইটার পারমিশন এটা তো লিনাক্সের মধ্যে এই জন্য আর নাহলে নর্মাল যদি উইন্ডোজ হতো তাহলে নর্মাল ডাইরেক্ট htdocs ফোল্ডারের ভিতরে যায় তারপর ওইখানে এই কমান্ডটা চালালে হয়ে যেত আচ্ছা আমি তাও একটু দেখতেছি ল্যাম্প htdocs আমি htdocs ফোল্ডারে চেঞ্জ ডিরেক্টরি ল্যাম্প htdocs ওখানে আসলাম এখানে আসি আমি এখন এখানে এই সমস্ত ফাইলগুলো আছে এখানে আমি এই কমান্ডটা যদি চালাই দিয়ে দেখি কি বলে শুরু হয়ে গেছে যে লারাভেল ওর নিজেই ডিপেন্ডেন্সি চেক করছে তারপরে যে লারাভেলের ভার্সন দেখাইতেছে ইনস্টলিং লারাভেল ভার্সন কত 5.5.28 এই ভার্সনটা ও ইনস্টল করতেছে ওই htdocs ফোল্ডারের ভিতরে ওই কি ফোল্ডার নামে ওই যে ব্লগ ফোল্ডার এই যে ব্লগ নামে একটা প্রজেক্ট তৈরি করতেছে ঠিক আছে এটা ওই যে লারাভেল ইনস্টলেশন এটা ওই গিটহাবে যেতেছে লারাভেলের যে গিটহাব রিপোজিটরি বলে গিটহাবে রিপোজিটরি আছে সেইখান থেকে এখানে আসতেছে এবং কম্পোজার ওইটা চেক করতেছে যে আমার পিএইচপি ভার্সন কত ওইটা চেক করে তারপরে ওই অনুযায়ী তারপরে ওর যে সমস্ত ডিপেন্ডেন্সি আছে ওগুলি দিতেছে
কারণ একই ডিপেন্ডেন্সি ওই 7-এর জন্য চলে না, যেটা 7-এর জন্য চলে ওইটা আবার 7.13 ওইটার জন্য চলবে না। কিছু যেমন যেটা পিএইচপি ভার্সন 5 ওইটার যে ডিপেন্ডেন্সি আর 7-এর ডিপেন্ডেন্সি আলাদা। একই প্রজেক্ট আপনি 5 ধরেন একটা প্রজেক্ট তৈরি করছেন পিএইচপি ভার্সন 5 দিয়ে, ওইটা দেখবেন যে পিএইচপি ভার্সন 7-এ যাওয়ার পরে কাজ করতেছে না বা সমস্যা করতেছে এরকম করে। হ্যাঁ, মানে সব পিএইচপি 5 আর পিএইচপি 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে মানে কিছু নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, ওই সমস্ত ফিচারগুলো থাকে না। হ্যাঁ, আপনি আপগ্রেড করেন বাকি দুটাও আপগ্রেড করতে হবে। ওই সমস্ত কম্পোজারের কাজটা হচ্ছে ওই পিএইচপি ভার্সন অনুযায়ী আপনার লারাভেলের ভার্সনটা দিয়ে দেবে, ওইটা কম্পোজারের চিন্তা। পিএইচপি ধরেন আপনার পিএইচপির ভার্সন পিএইচপি ইনস্টল করা আছে 5, তাহলে অটোমেটিকলি ওই 5-এর জন্য কম্পেটিবল যে লারাভেল ভার্সন আছে ওইটা এখানে ইনস্টল হবে। আচ্ছা, আচ্ছা, লারাভেল ইনস্টলেশন হয়ে গেছে এবং প্রজেক্টটাও ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা htdocs ফোল্ডারের ভিতরে গেলে এই আমার ব্লগ প্রজেক্টটা দেখতে পারতেছি। এটার পারমিশনটা একটু চেক করে নিতে হবে। আমি htdocs ফোল্ডারের ভিতরে আসি, ls-l, এই হচ্ছে আমার ব্লগ। আচ্ছা, ব্লগের ইউজার হচ্ছে তালহা। আচ্ছা, এখন আমার প্রজেক্টের নাম হচ্ছে ব্লগ। আচ্ছা, আমি একটু করে দিই, রিনেম করে দিই, এখান থেকে রিনেম করা যাবে। এটা ধরুন রিনেম করলাম যে লারাভেল ব্যাচ 13 ব্লগ, রিনেম হয়ে গেল। এখন আমি এই প্রজেক্ট, এটা হচ্ছে আমার লারাভেল প্রজেক্ট, এখন আমি এটা নেটবিনস দিয়ে ওপেন করব। আর লারাভেলের ভিতরে মানে লারাভেলের যে মেইন ডকুমেন্টেশনের ওয়েবসাইট ওইটার ভিতরে আছে, আপনি দেখতে পারবেন যে লারাভেলের একটা কমিউনিটি আছে, মানে কয়েকজন মিলে একটা কাজ করলো, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হলো, ওই কমিউনিটি ওয়েবসাইটের ভিতরে বলে দিল। ওটা ওয়েবসাইটের নাম হচ্ছে লারাকাস্ট। ওইটার মধ্যে আপনার জাস্ট আপনার প্রয়োজন পড়লো, সমস্যা হইতেছে, বুঝতেছেন না, তখন করবেন। আর এটা তো অনেক মানুষ কাজ করতেছে, আপনি অনেক সমস্যার সমাধান এমনি পেয়ে যাবেন ওই লারাকাস্টের ভিতরে। এখানে আরেকটা জিনিস আসছে, সেটা আপনার রান দিস প্রোগ্রাম ফ্রম ইওর জ্যাম রুট ডাইরেক্টরি, এটা প্রবলেম ডিটেক্টেড। আচ্ছা, আসতেছে, আমি একটু এটা শেষ করে নিই। আচ্ছা, ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমি পিএইচপি সিলেক্ট করলাম, পিএইচপি অ্যাপ্লিকেশন, নেক্সট। আমার আচ্ছা, আমি যদি করে দিই, যেহেতু এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে, এক্সিস্টিং সোর্স দিলাম, নেক্সট দিয়ে ব্রাউজ করে ডাইরেক্ট ওটা বলেও দিতে পারবো। এই যে htdocs-এর ভিতরে লারাভেল ব্যাচ 13 ব্লগ ওপেন করলাম। প্রজেক্ট নেম আর প্রজেক্টের ফোল্ডারের সোর্স সব দেখাইতেছে। পিএইচপি ভার্সন হচ্ছে আমার 7, আমি এখান থেকে চেক করে বলে দিতে পারি পিএইচপি ভার্সন হচ্ছে 7। আমি একটা ডাইরেক্ট ফিনিশ দিয়ে দিলাম, অটোমেটিকলি প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে।
প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, ওই যে এখানে ব্যাকগ্রাউন্ড স্ক্যান করতেছে, প্রজেক্টটা স্ক্যান করতেছে। আচ্ছা, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এ হচ্ছে আমার সোর্স ফাইল। এখানে দেখেন এটা হচ্ছে আমার লারাভেল প্রজেক্ট, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম, ঠিক আছে, আমি এটা দিয়েছি। আর এটা হচ্ছে তার স্ট্রাকচার। আর লারাভেল একটা এমবিসি প্যাটার্নে চলে, একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা এমবিসি প্যাটার্নে চলে। এমবিসি প্যাটার্ন হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন বলে। এই প্যাটার্নটার কাজ হতেছে, এমবিসি মানে হচ্ছে এম ফর মডেল, আর ভি ফর ভিউ, আর সি ফর কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলার কনসেপ্টে চলে। মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্ন। মডেল মানে হচ্ছে যেটা ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসবে, ঠিক আছে। এগুলো সব ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জিনিস। ওই যখন ওই যে পিএইচপি বেসিকটা ওখানে দেখবেন, ওখানে বলে দেবে কী কী জিনিস বেসিক, ঠিক আছে। কন্ট্রোলারও একটা ক্লাস। তো মডেলের কাজ হচ্ছে ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসা। ভিউয়ের কাজ হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে যা দেখেন, ব্রাউজারে যা দেখেন, আপনি কাজ করার পর যা ভিউতে দেখি, এটা হইতেছে আমার ভিউ, এটা ভিউয়ের কাজ। মডেলের কাজ হচ্ছে ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসা। আর কন্ট্রোলারের কাজ হইতেছে কি আউটপুট দিবে এটা কন্ট্রোল করা। কন্ট্রোলারের কাজ হইতেছে কন্ট্রোল করা, আউটপুটটা কন্ট্রোল করা। আমি কি এখন ভিউ দেখাবো, আমি কি এখন ভিউ দেখাবো নাকি মডেল দেখাবো, এটা চেক করে। নাকি মডেল থেকে ডেটাবেস থেকে তথ্য নিয়ে এসে তারপরে ভিউতে দেখাবো, ওগুলি সব কন্ট্রোল করা হচ্ছে কন্ট্রোলার। এইখানে এই কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার কনসেপ্টে এই ফ্রেমওয়ার্কটা চলে। বেশিরভাগ ফ্রেমওয়ার্কই কোডিগনেটর আছে, তারপরে আরও কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে, সবই এরকম এমবিসি প্যাটার্নে চলে। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কে দেখেন কত কিছু দেওয়া আছে, কতগুলি ফোল্ডার। এই প্রজেক্টের আপনি যদি সাইজটা দেখতে চান, যে পুরো ফোল্ডারটা আসছে HTDOS-এর ভিতরে, আমার হচ্ছে যে লারাভেল ব্যাস 13, এটা যদি আমি রাইট ক্লিক করে প্রপার্টিজ যাই, প্রপার্টিজে গেলাম, দেখেন এইটার ভিতরে এই যে দেখাইতেছে 7,813টা আইটেম আছে, টোটাল হচ্ছে 28 MB। এই পুরো প্রজেক্ট মানে এই ফ্রেমওয়ার্কটা 28 MB। এতগুলি 28 MB বিভিন্ন ফাইল আছে। এই যে 7,813টা আইটেম আছে এটার ভিতরে, মানে ফাইল আছে, ওই প্রত্যেকটা ফাইলের বিভিন্ন কোড আছে। এখানে এতগুলি কোড আপনার দিয়ে দিছে, সব পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর বেস করে তৈরি করে দিছে। আপনার পুরো সিকিউরিটি দেওয়া আছে, সিকিউরিটি এনশিওর করা আছে, এনক্রিপশন সিস্টেম দেওয়া আছে, অনেক কিছু। মানে হ্যাকাররা হ্যাকটে করতে পারবে না, ওইরকম সব সিস্টেম করে দেওয়া আছে, সব কিছু করে দেওয়া আছে। আপনার এখন জাস্ট খালি প্রজেক্টটা তৈরি করবেন, এইটার রুল, লারাভেলের যে ওয়েবসাইটে যে রুল আছে সেই রুল ফলো করে এইভাবে। এখন আপনি যেটা তৈরি করেন এখন তৈরি হবে। এত কিছু করার পরে আপনি যদি নিজে র পিএইচপি দিয়ে করতেন, এই যে এই সবগুলি ফাইল, আপনার বেশিরভাগ জিনিস আপনি নিজে তৈরি করে নিতে হতো। এমবিসি প্যাটার্নটা নিজে তৈরি করে নিতে হতো। এই যে সেই প্যাটার্নটা এখানে তৈরি করে দেওয়া আছে। তারপর ওই প্যাটার্নটা যাতে সিকিউর থাকে, সব কিছু কন্ট্রোল থাকে, সব কিছু ওই তৈরি করে দেওয়া। তারপরে এখন আপনার প্রজেক্ট তৈরি করবেন। র পিএইচপিতে যে এই জিনিসকে তারা এই জিনিসকে তৈরি করে দিচ্ছে র পিএইচপি দিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক ওই থিওরি ওই জিনিসগুলি ইউজ করে তারপরে এখানে তৈরি করা হয়েছে এই ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটার স্ট্রাকচারটা কীরকম থাকে। এটা হচ্ছে অ্যাপ, মানে অ্যাপ্লিকেশন। আপনার যত কাজ আছে আপনি সব এই ফোল্ডারের ভিতরে করবেন। তারপরে বুটস্ট্র্যাপ, মানে এটা যখন বুট করে, প্রজেক্টটা যখন বুট করে, পেজটা যখন লোড করি বাই করি, ওই বুটিং সিস্টেম এখান থেকে আসে। আর এটা হচ্ছে কনফিগারেশন, যত ধরনের কনফিগারেশন আছে। আপনার ধরেন কোনো কনফিগারেশন করতে হলো, দেখেন কনফিগারেশন ফোল্ডার। আচ্ছা, আগে শুরু করব, এখান থেকে যাই। এই অ্যাপ্লিকেশন যত কিছু করবেন সব এটার ভিতরে। যেমন এখানে দেখেন কী কী আছে, অ্যাপ HTTP। আচ্ছা, এখানে বাইরে থেকে কী দেখা যাচ্ছে, কনসোল আছে, মানে কনসোল রিলেটেড কাজ এখানে কন্ট্রোল করে। কনসোলে যে আমি যে টার্মিনালে যে সমস্ত কাজ করতেছি এই সমস্ত কাজ। তারপরে এক্সেপশন, বিভিন্ন ধরনের এক্সেপশন হ্যান্ডেল করে। ধরেন একটা পেজ এরর হইলো, ভুল হয়েছে, বা ওই যে বলেন পেজ নট ফাউন্ড, এই সমস্ত এরর, ওগুলি। HTTP। তারপর আমার কাজ হইতেছে মডেল ভিউ কন্ট্রোলারটা দেখানো না। আর হচ্ছে এখানে আছে প্রোভাইডার, বিভিন্ন ধরনের প্রোভাইডার ধরেন অ্যাপ সার্ভিস। আচ্ছা, এই প্রোভাইডারের ভিতরে কী আছে দেখেন, এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার আছে,
অথ সার্ভিস প্রোভাইডার মানে অথেন্টিকেশন দেখায়। তারপরে এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কীভাবে চলতেছে ওই ধরনের বিভিন্ন ওই সার্ভিসিংয়ের ভিতরে আপনি ওইখানে কাজ করতে পারবেন। আপনার দরকার পড়লো অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো জিনিস করা, মানে অনেক কিছু তৈরি করে দেওয়া। জাস্ট খালি এখানে স্ট্রাকচারটা দেখতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে আপনারা কোনো অথেন্টিকেশন রিলেটেড কনফিগারেশন বা প্রোভাইডার দরকার পড়লো তখন এই অথ সার্ভিস প্রোভাইডার ইউজ করতে পারবেন। ব্রডকাস্টিং আছে, ইভেন্ট আছে, তারপর রাউট সার্ভিস প্রোভাইডার আছে, সব কিছু তৈরি করে দেওয়া, সব অবজেক্ট রিলেটেডের উপর নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা আমার লাগবে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। দেখেন কন্ট্রোলারটা কই থাকে, এইখানে থাকে, এই যে কন্ট্রোলার। আপনার সব কন্ট্রোলার, এটা কন্ট্রোলার কী করে কন্ট্রোল করবে আপনার ভিউতে কী দেখাবেন, মডেলে কী মডেল থেকে, মডেলের কাজ করে যে ডেটাবেস থেকে নিয়ে আসা। আপনি কি মডেল থেকে ডেটাবেস থেকে তথ্য নিয়ে এসে তারপরে ভিউতে দেখাবেন নাকি না কী করবেন, সব কনফিগারেশন বা ইফ এলস রুলস, সব রুলস এই কন্ট্রোলার দিয়ে দিবেন। মিডলওয়্যারের কাজ কি, ধরেন একটা ওয়েবসাইটে যেতেছে, একটা রাউটে যেতেছে, আপনি বললেন যে যেমন talhatraining.com/home বা এরকম একটা রাউট দিলেন, ওই রাউটটা যাতে একটা ওই রাউটটা যাওয়ার আগে, ওই রাউটটা হিট করার আগে কোনো একটা কাজ করাতে চাইতেছেন, তখন ওই মিডলওয়্যারটি ইউজ করে। দেখবে যে ধরেন ইউজারটাকে অথেন্টিকেশন আছে নাকি, যদি ইউজার যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে তারা ওই পেজের ভিতরে ঢুকতে দিবে না, তার বাইরে আগে বলবে যে আপনি লগ ইন করেন, মানে লগ ইন পেজিং নিয়ে যাবে, লগ ইন পেজিং নিয়ে বলবে যে লগ ইন করেন, তারপরে আপনার ভিতরে ঢুকতে দেবো, নাহলে ঢুকতে দেবো না। এগুলো এই যে মিডলওয়্যারের কাজ, আগেই ঠিকঠাক করে রাখে। তাহলে আপনার লাগবে কন্ট্রোলার শিখলেন। কন্ট্রোলারটা কই থাকে, অ্যাপ HTTP কন্ট্রোলার এখানে থাকে। আচ্ছা, তারপরে আমার লাগবে মডেল থাকে এই যে আচ্ছা, আর ভিউ থাকে এখানে, যে ভিউ একটা জিনিস থাকে, ভিউটা হচ্ছে যে এখানে রিসোর্স ফোল্ডারের ভিতরে এই যে এই ভিউজ ফোল্ডারের ভিতরে দেখেন একটা ফাইল তৈরি করা আছে, এই যে welcome.blade.php welcome.blade.php লেখা না, এটা হচ্ছে একটা .blade.php। দেখছেন এক্সটেনশনটা কীরকম, আগে নর্মালি জানতাম কি আমরা যে জাস্ট করে .php থাকে, কিন্তু এটার ক্ষেত্রে দেখেন blade.php মানে ব্লেড একটা টেমপ্লেটিং ইঞ্জিন। এটার উপর টেমপ্লেটিং ইঞ্জিন মানে আপনার কাজ খুব সহজে কাজ তৈরি করার জন্য। যেমন আমরা একটা জানি যে পিএইচপিতে কি যে ইফ এলস আছে, তারপরে বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, ওগুলি লিখতে হয় যে ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট শুরু করতে হয়, শেষ করতে হয়, অনেক কিছু আছে। কিন্তু এটা ইয়ের জন্য, সহজে লেখার জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য এটা এই ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন সিস্টেম ইউজ করে। ঠিক আছে, আর হচ্ছে তারপর আছে ধরেন আর পাবলিক আরেকটা ফোল্ডার আছে, যে পাবলিক ফোল্ডারের কাজটা হচ্ছে আপনার যত CSS আছে, JS আছে, সব CSS JS আপনার এটার ভিতরে রাখবেন, বা জাভাস্ক্রিপ্ট কোনো ইমেজ লাগলো সব এখান থেকে রাখবেন। পাবলিক মানে পাবলিকলি অ্যাক্সেস করতে পারে, এটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেস করতে পারে। কী অ্যাক্সেস করতে পারবে, ধরেন CSS অ্যাক্সেস করতে পারবো, কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস করতে পারলো, এগুলো অ্যাক্সেস করতে হলে সব এই পাবলিক ফোল্ডারের ভিতরে রাখে এখান থেকে। তাহলে ভিউটা কই থাকে, রিসোর্স ফোল্ডারের ভিতরে, রিসোর্স ভিউজ, তারপরে এখানে যে blade.php এরকম ফাইল তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন, যত ভিউ রিলেটেড কিছু কাজ, যা আমি ধরেন home.blade.php বা কন্ট্যাক্ট পেজ তৈরি করবেন, contact.blade.php, তাহলে এইখানে তৈরি করতে হবে এই ভিউ ফোল্ডারের ভিতরে। ধরেন আরেকটা ফোল্ডারে তৈরি করলেন, যাই দেন লাস্টে গিয়ে, যেমন ধরেন অ্যাডমিনের জন্য একটা পেজ তৈরি করবেন, admin.home.blade.php এরকম, তাহলে ওই ফোল্ডারটা এখানে তৈরি হবে। আর মডেলটা এখানেই থাকে, যে এই অ্যাপের ভিতরেই থাকে, এই সাইডেই থাকে। আর আরেকটা জিনিস আছে ডেটাবেস। আচ্ছা, এটা ডেটাবেস, এই যে ডেটাবেস ফোল্ডারটা, কনফিগারেশন তো হলো কনফিগারেশন রিলেটেড জিনিস। আর ডেটাবেস, লারাভেলটা পপুলার হইতেছে এই ডেটাবেসের কারণে। মাইগ্রেশন, ডেটাবেস ফোল্ডারের ভিতরে দেখেন কি আছে, মাইগ্রেশন আছে, ফ্যাক্টরিজ আছে, সিডস আছে, এগুলো প্রত্যেকটা কাজ আছে, এগুলো প্রত্যেকটা গিট ইগনোর, এটা হইতেছে ওই যে গিটহাবের রিপোজিটরি থেকে আসছে, তো
এটা ইগনোর করে, মানে এই ফাইলটার ভিতরে বলে দেয় যে কোন কোন জিনিসগুলো আমি ইগনোর করবো, আমার দরকার নেই। এটা ওই গিটের জন্য, এটা ওর জন্য, ওর চিন্তার বিষয়। আর এই যে মাইগ্রেশন আছে, এই মাইগ্রেশন রিলেটেড, মানে ধরুন আপনার এখানে কতগুলো ফাইল তৈরি হয়, এইখানে দেখেন ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ডস রিসেস টেবিল, এই সমস্ত ফাইল তৈরি হয়। এই ফাইলগুলির কাজ হচ্ছে আপনার ডেটাবেজে ওই যে টেবিল ক্রিয়েট করা না, ডেটাবেজে ধরেন অ্যাডমিনস টেবিল, ইউজার্স টেবিল, ওই সমস্ত টেবিলগুলি আপনি অটোমেটিক্যালি এখানে ফাইল আকারে ক্রিয়েট করতে পারবেন। ফাইল আকারে ক্রিয়েট করে তারপরে একটা ওই যে আর্টিসন কমান্ড আছে, আর্টিসন কমান্ড এই লারাভেলের আরেকটা জিনিস, এটা হচ্ছে আর্টিসন একটা কমান্ড। বিভিন্ন ধরনের কমান্ড আছে আর্টিসনের মাধ্যমে, আর্টিসন এগুলি কন্ট্রোল করে ওই সমস্ত কমান্ড, এটা লারাভেলের জন্য ওই কন্ট্রোল করে। এই সমস্ত কমান্ড দিয়ে আপনি সুন্দর করে মানে কাজ করতে পারবেন। এক কমান্ডে দিলেই অনেকগুলি কোড তৈরি হয়ে যাবে। ধরেন আপনার দরকার পড়লো মাইগ্রেশন করা, ওই যে পিএইচপি মাইগ্রেশন, একটা আছে পিএইচপি আর্টিসন মাইগ্রেট, এই কমান্ডটা চালালে তাহলে এই পেজটা হয়ে যাবে, মাইগ্রেশন চলে যাবে, ঠিক আছে। মানে ডেটাবেসে দেখবেন যে অটো ডেটা তৈরি হয়ে গেছে, টেবিল তৈরি হয়ে গেছে, আপনার টেবিলের নাম তৈরি করে দিতে হইতেছে না, কোনো কিছু তৈরি করতে হইতেছে না, অটো তৈরি হয়ে যাবে। এইখানে বলে দিবেন আর ওইখানে তৈরি হবে, এইরকম। তাই নাকি? এই জন্যই তো লারাভেল অনেক পপুলার। আচ্ছা, ঠিক। আর এই লারাভেলের ফাইলের যেমন আরেকটা জিনিস আছে, তাহলে কন্ট্রোলার থাকে কই অ্যাপ এইচটিটিপি, এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার, ঠিক আছে। আর এটা কী আছে, কোথায় গেল প্রজেক্টস, ঠিক আছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স। এই ফোল্ডারটা হয়ে গেছে, এখান থেকে সরে গেছে হাতের জন্য, এইখানে আনতে হবে। এবার ঠিক আছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলার এখানে থাকে, তারপরে ভিউ থাকে এখানে, আর মডেল। আপনার এই তিনটা জিনিস দিয়ে সমস্ত প্রজেক্ট তৈরি করতে হবে। তারপরে অন্যান্য কনফিগারেশন যখন লাগে, যখন ওখানে যাবেন। আর ডেটাবেস ফোল্ডারটা লাগে বেশি। আচ্ছা, তাহলে এখন আমরা ফ্রন্ট এন্ড মাস্টারিং মানে একটা প্রজেক্ট কীভাবে এখানে আনবো। আমি তো ব্লগ তৈরি করবো, এই যে প্রজেক্ট দেখে করবেন, তারপরে তো আছেই। আচ্ছা, আমার এখন একটা টেমপ্লেট দরকার, ব্লগের টেমপ্লেট নেই, ব্লগ তৈরি করি। অনেক সিম্পল টেমপ্লেট আছে, আর একটু ভালো টেমপ্লেট। আচ্ছা, একটা টেমপ্লেট ডাউনলোড করি, তারপরে এটা কাজটা শুরু করব। এটা উনি পারবে, সাহায্য করবে পরে আমি একটু তৈরি করে নিই, তার একটু দেখে নেন, আপনার তো দেখতে হবে মেন জিনিসটা আগে। আচ্ছা, ভিডিও চলতেছে, এটা আমি এক্সট্রাক্ট করে নিই এখানে। ঠিক আছে, প্রজেক্টটা কলাম দেখেন, এখানে সিম্পলিসিটি ডেমো
রিডমি এটা কি প্রজেক্টটা আসে নাই আচ্ছা আমি একটা ছোট টেমপ্লেট ডাউনলোড করছি ব্লগের স্টার্টআপ বুটস্ট্র্যাপ ব্লগ টেমপ্লেট ঠিক আছে এটা আপনি ডাইরেক্ট এইখান থেকেও স্টার্ট করে দেখতে পারেন index.html যদি আমি ক্লিক করি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব হ্যাঁ রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ব্লগটা দেখতে এরকম আসবে এখানে বিভিন্ন ব্লগ পোস্টগুলি থাকে ঠিক আছে এখন এটা মাস্টারিং এটা আমার ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে আচ্ছা এই ইন্ডেক্স পেজটাই হবে আচ্ছা আমি এখন আচ্ছা আচ্ছা আমি লোকাল হোস্টের মাধ্যমে প্রজেক্টটা ওপেন করি লোকাল হোস্ট প্রজেক্টের নাম ছিল লারাভেল বেস 13 আচ্ছা অবজেক্ট না স্যার লারাভেল ব্যাচ 13 XAMPP রানিং htdocs oh Laravel base 13 blog black base 13 blog local host Laravel base 13 blog এই যে আসলো Laravel base 13 লোকাল হোস্টের ভিতরে গেছি মানে htdocs এর ভিতরে ওই প্রজেক্টটা অ্যাক্সেস করলাম এখন এই প্রজেক্টের ভিতরে আছে এখন এইখানে আমার এখানে যাইতে হবে আর পাবলিকের ভিতরে কারণ পাবলিকের ভিতরে থাকে হচ্ছে আমার ইনডেক্স পেজটা এই ব্লগের ইনডেক্স পেজ এই পাবলিকে ক্লিক করলাম এখন আমার প্রজেক্টটা দেখানোর কথা আচ্ছা এখানে বলতেছে দ্য স্ট্রিম স্টোরেজ নট ওপেনড ও পারমিশন ডিনাইড আমার এখন লিনাক্স তো এজন্য ওইটার স্টোরেজের পারমিশন দিয়ে দিতে হবে sudo chmod /777 recursively স্টোরেজ টাইপটা থাকে কোথায় স্টোরেজ টাইপ থাকে হচ্ছে আমার আমি এখন htdocs এর ভিতরে আছি Laravel base 13 স্টোরেজ পারমিশন দেওয়া হয়ে গেল এই যে আসছে এই হচ্ছে আমার Laravel প্রজেক্ট এই হচ্ছে আমার ওয়েবসাইটটা এরকম থাকে এই পেজটা হচ্ছে ভিউ এখন এই ভিউটা কোথা থেকে আসছে আমি নেটবিনসে যাই এই ভিউ পেজটা হচ্ছে আমার এইখানে প্রজেক্ট আচ্ছা আসছে এই যে দেখেন আমি বলছিলাম যে কোনো ভিউ লোড করলে কোন ভিউটা লোড হয়েছে এই যে এখানে সেই ভিউটা লোড হয়েছে welcome.blade.php ঠিক আছে এখন আমি ওই যে আমি যে ব্লগের টেমপ্লেটটা ডাউনলোড করছি ওই ব্লগের টেমপ্লেটটা আমি এখানে নিয়ে আসবো মানে ফ্রন্ট এন্ড মাস্টারিং করবো এটার বলে মাস্টারিং করা আচ্ছা প্রথমে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি লেআউটস এই লেআউটস ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব PHP ওয়েব পেজ PHP ফাইলও ক্রিয়েট করা যায় PHP ফাইলে ক্রিয়েট করি PHP ফাইল
কিছু ফাইল দিব master dot blade dot php ঠিক আছে master dot blade dot php এখানে আমি সেই ইনডেক্স পেজটার ওই যে ব্লগের পেজটা আছে সেই ব্লগের পেজটা যে এই পেজটা নিয়ে আসবো আমি আমার htdocs এর ভিতরে যাই অটোমেটিক চলতেছে দেখি আমার জেম কন্ট্রোল প্যানেল আচ্ছা আমি আর ফোল্ডারটা আছে ডাউনলোডের ভিতরে এই যে স্টার্টআপ টেমপ্লেট এই index.php এটা যদি আমি ওপেন করি আচ্ছা এটা তো এটা দিয়ে ওপেন হলো ঠিক আছে ওটা ক্লিক করলে যেটা আসতেছে এটা যদি আমি ক্লিক করি এই পেজটা আসতেছে আর এই পেজটা আমি ওইখানে নিয়ে আসবো open with gedit এটা টেক্সট এডিটর এটা একটা টেক্সট এডিটর নরমাল টেক্সট এখানে যা আছে আমি সিলেক্ট করলাম সব সিলেক্ট করে কপি আমার ওই নেটবিনস এর ভিতরে এই যে মাস্টার ফাইলটা ক্রিয়েট করছি এটার ভিতরে আমি দিয়ে দেব এই যে আশা বলবো এখন যদি আমি সেভ দেই আপনার লারাভেল ইনস্টল হয়েছে না হ্যাঁ লারাভেল ইনস্টল হয়েছে তাহলে ভাই একটু এদিকে আসুন না দাঁড়ান আসতেছে মাস্টার ভিডিওটা শেষ করে নেই এটাই হলো ইম্পর্টেন্ট বেশি দাঁড়ান তারপরে ভিডিও না শেষ করলে আপনি তো বুঝতে পারবেন না কোথায় কী হইতেছে আচ্ছা এটা সেভ হলো এখন কথা হলো এই মাস্টার এটা তো ব্লেড মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি এই পেজটা আমি এইখানে নিয়ে আসবো এখন এটা কি দেখা দিতেছে এখন হচ্ছে এই যে লারাভেল লেখা এটা হচ্ছে লারাভেলের ওয়েব পেজটা এই পেজটা কই আছে এই পেজটা আছে আমার এই যে এখানে এই যে welcome.blade.php এখানে যদি ক্লিক করি দেখবেন যে নিচের দিকে যে লেখা আছে এই যে লারাভেল লেখা না এই লারাভেল লেখাটা আছে এখানে এই যে লারাভেল তার মানে এই পেজটা আছে এখন আমি লিখছি মাস্টার যেহেতু আমি ফ্রন্ট এন্ড মাস্টারিং করব ওই যে ওই পেজটা এখানে নিয়ে আসছি কপি করা ঠিক আছে এখন এই পেজটাকে আমি ভিউ করাবো এটা ভিউ করাবো কীভাবে সব কিছু একটা রাউটের মাধ্যমে চলে লারাভেলে যেমন এই যে এইটা একটা রাউট এটার বলে রাউট এই যে আমি যে লিখলাম লোকাল হোস্ট লারাভেল বেস 13 পাবলিক ঠিক আছে এটা হচ্ছে রাউট কিন্তু দেখেন রাউটটা দেখতে কেমন লাগে আমার তো রাউট হওয়া উচিত ছিল যেহেতু আমি ব্লগ সাইট করতেছি সুতরাং থাকবে যে যেমন লারাভেল বেস 13 ব্লগ এরকম শুধু কিন্তু এখানে আবার যাইতে হইতেছে পাবলিক ডিরেক্টরির ভিতরে তারপরে এখানে এই পেজটা ওপেন হইতেছে কিন্তু আমি তো এটা চাই না তো এটার একটা কাজ হইতেছে প্রথমেই করতে হবে এই পাবলিক ফোল্ডারের ভিতরে দেখেন এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে কি আছে এই যে ইনডেক্স পেজটা আছে আর htaccess ফাইলটা আছে আমি যদি ইনডেক্স পেজটা কাট করে এই বাইরে নিয়ে আসি মানে পাবলিকের বাইরে রুট ডিরেক্টরিতে রুট ডিরেক্টরি মানে কি রুট ডিরেক্টরি মানে হচ্ছে এই যে মেইন যে
এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, যে লারাভেল ব্যাস 13 ব্লগ, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, এটার আন্ডারে এগুলো আছে, আমি এইখানে রাখতে চাইতেছি। এখানে পেস্ট করলাম index.php, সেই যে পাবলিক ফোল্ডার, এই পাবলিক ফোল্ডারের ভিতরে এখন নাই। এখন যদি আমি যে অবস্থা আছে এই অবস্থায় সেভ করে রিফ্রেশ দিই, দেখেন কিছু নাই, দেখা যাচ্ছে কি বলতেছে অ্যাক্সেস ফরবিডেন, মানে ওই পেজটা নাই, ঠিক আছে, পারমিশন নাই আমার। তাহলে আমি কী করতে হবে, ওই যে htaccess একটা ফাইল আছে দেখেন এখানে, এই যে htaccess যে এই ফাইলটার কথা বলছিলাম, এই ফাইলটা কাট করে বাইরে নিয়ে আসতে হবে। এই যে বাইরে নিয়ে আসলাম, htaccess আছে আর এই যে index.php আছে, এই দুইটা পেজ যেতেছে, ঠিক আছে। তার মানে আমার এখন সুবিধা কী হবে, এখন দেখেন আমি যদি সেভ করে, আচ্ছা এখন তো আর পাবলিক নাই, এখন তো হচ্ছে আমার শুধু ব্লগ, ঠিক আছে। এই দেখেন ওই আগের সমস্যাটা চলে গেছে, তার মানে ও ইন্ডেক্স পেজটা, ওই যে htaccessটা পাইছে, htaccess ফাইল পাওয়া মানে হইতেছে ওই ডিরেক্টরিতে আছে অর্থাৎ, এবং ওই জায়গার মধ্যে আমার ইন্ডেক্স পেজটা লোড করতে চাইতেছে। এখন ইন্ডেক্স পেজের মধ্যে গেছে, এই যে দেখেন ইন্ডেক্স পেজটা লোড হয়েছে, কিন্তু ইন্ডেক্স পেজ লোড হওয়ার পরে এখানে বলতেছে যে এই যে index.php এই ফাইলের ভিতরে 24 নম্বর লাইনে একটা সমস্যা আছে বলতেছে। আচ্ছা আমরা যাই ওইখানে, এই যে index.php ফাইলটা ওপেন করলাম, 24 নম্বর লাইন, যদি নিচে যাই, এই যে 24 নম্বর লাইনে দেখেন এইখানে বলতেছে যে একটা ফাইল খুঁজতেছে autoload.php কি করে, অটোমেটিকলি লোড হয়, ঠিক আছে, এটা অটোমেটিক লোড হয়। ফাইলটা কই আছে বলতেছে, মানে আগে তো ছিল এই ইন্ডেক্স পেজটা কই ছিল, পাবলিক ফোল্ডারের ভিতরে, এই জন্য পাবলিক ফোল্ডারের ভিতরে ছিল, এই জন্য ওইখান থেকে কী করতো, // দিয়ে ওই পাবলিক ফোল্ডার থেকে বাইরে তারপরে ভেন্ডর ফোল্ডারে যাইতো, ভেন্ডর ফোল্ডারে যাওয়ার পরে তারপর autoload.php ফাইলটা পাইতো। কিন্তু আমি তো পুরো ইন্ডেক্স ফাইলটারই বাইরে নিয়ে আসছি, সেই জন্য আমার এখানে আর এটা লাগবে না, ঠিক আছে। আরেকটা আছে দেখেন আরেকটা বলছে ফাইলটা কি 24 নম্বর লাইনের সমস্যাটা বলতেছে। আচ্ছা ঠিক আছে, 24 নম্বর লাইনের এই কাজটা করলাম, এখন যদি আমি সেভ দিই দেখেন কি বলে, দেখেন ওই 24 নম্বর লাইনের সমস্যাটা চলে গেছে। এখন লাইনে গেছে 38 নম্বর লাইনে যাই আমি, এই যে দেখেন 38 নম্বর লাইনে বলতেছে আরেকটা ফাইল খুঁজতেছে app.php বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে। এই যে বুটস্ট্র্যাপ ফোল্ডার তো আছে বাইরে, মানে আমি তো আছি বাইরে রুটের ভিতরে, এই // এটাতে বুঝতেছে এটা রুটের ভিতরে আছে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই দেখেন আইসা পড়ছে। এখন মানে ওই এই যে উপরে এটা দেখছেন রাউটটা, লারাভেল ব্লগ দিছি, সুন্দর এসে পড়ছে। আমার ওই লারাভেল blog/public দিতে হইতেছেন, তো সুন্দর না। এখন আপনি বলতে পারবেন /home/e এটা সেটা, ঠিক আছে। আচ্ছা এখন এই যে আমি যে মাস্টার পেজটা নিয়েছিলাম, এখন হলো যে ব্লেড টেমপ্লেটিং সিস্টেম নিয়ে আসবো। মাস্টার পেজটা আছে, এখন আমার আরেকটা ফাইলে যেতে হবে, রাউট, যেটা সব রাউট কন্ট্রোল করে, ঠিক আছে। এই রাউটটা কই আছে, এটা হচ্ছে এই যে রাউটস ফোল্ডার লেখা আছে দেখছেন, রাউটস ফোল্ডারের ভিতরে web.php এটাই সমস্ত রাউট কন্ট্রোল করে, web.php এটাই সমস্ত রাউট কন্ট্রোল করে। আচ্ছা এখানে বলা আছে দেখেন // দিলে একটা ভিউ লোড হবে, ওয়েলকাম, ঠিক আছে। এই ওয়েলকাম পেজটা কই আছে, এই ওয়েলকাম পেজটা আছে এই যে এইখানে, ওই যে আমি যে দেখাচ্ছিলাম রিসোর্স ভিউজ, এই যে রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউজ, এই যে ওয়েলকাম দেখছেন, welcome.blade.php, আর এই যে .blade.php লিখতে হয় না, ও অটো বুঝে নেয়। এই ওয়েলকাম পেজটা লোড হইতেছে এইখানে, এই যে এইখানে। এখন এখানে যদি ধরেন আমি রিটার্ন করছি, এখানে যদি আমি লিখি
ঠিক আছে, হ্যালো লিখলাম। সেভ দেন, দেখেন ওই যে দেখেন হ্যালো এসে পড়ছে, মানে ওই পেজটা লোড হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমি চাইতেছি এই যে মাস্টার পেজটা লোড করাইতে। তো মাস্টার পেজটা লোড করাবো কীভাবে? ও আরেকটা জিনিস এখন আমি এইভাবে করানো যায় ফাংশনের মাধ্যমে। আরেকটা আছে কন্ট্রোলার ইউজ করবো, যে আমি যে বলছিলাম যে কন্ট্রোলার সব কন্ট্রোল করে, এখন আমি কন্ট্রোলার ইউজ করতে চাইতেছি। তার মানে আমি এখন একটা কন্ট্রোলার ক্রিয়েট করা দরকার, কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। কন্ট্রোলার ক্রিয়েট করবো কীভাবে? ধরেন আমি এখন টার্মিনালে যাই, টার্মিনাল দিয়ে যে বললাম যে কন্ট্রোলার টার্মিনাল দিয়ে সব কিছু করা যায়। আর্টিসন কমান্ড আছে যেটা আর্টিসন সব কন্ট্রোল করে। আচ্ছা, এখন আমি কয়েছি htdocs ফোল্ডারের ভিতরে আছি, আমার এখন ওই প্রজেক্টের ভিতরে যাইতে হবে। এই যে এই প্রজেক্টের রুট ডিরেক্টরি দেখেন প্রজেক্টের ভিতরে আছি। ঠিক আছে, এখানে দেখেন এই যে এই সমস্ত ফোল্ডারগুলি আছে আমার, যে অ্যাপ্লিকেশন, আর্টিসন, বুটস্ট্র্যাপ, ওই সমস্ত ফোল্ডার এখানে আছি। এখন আমি লিখবো কি PHP আর্টিসন লিস্ট। দেখছেন ওই আর্টিসন কমান্ডটা এক্সিকিউট হয়েছে এবং ওই লিস্ট আকারে সব দেখাইতেছে কি কি কমান্ড আমি ব্যবহার করতে পারবো। এখানে অনেক কিছু আছে এখানে। দেখছেন এই যে এখানে প্রথমে অ্যাভেলেবেল কমান্ড এগুলো দেখাইতেছে। আর্টিসন দিয়ে আপনি এগুলো করতে পারবেন। আমার কি দরকার? কন্ট্রোলার। এই যে দেখেন এখানে লেখা আছে কন্ট্রোলার, মেক কন্ট্রোলার। আমার কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। কন্ট্রোলার কীভাবে ক্রিয়েট করবো? ওই যে কমান্ডটা দেখলাম, এখন আমি লিখবো PHP আর্টিসন মেক কন্ট্রোলার। ঠিক আছে, PHP আর্টিসন মেক কন্ট্রোলার। আর কন্ট্রোলারের নাম কি দিব? ধরেন আমার দরকার এখন কী দেওয়া যায়, পেজেস কন্ট্রোলার দিলাম, সব পেজ কন্ট্রোল করবে। বা অ্যাডমিন, যদি অ্যাডমিন কন্ট্রোলার বানাতে, মানে অ্যাডমিন বোঝা আছে সেই অ্যাডমিন, সব অ্যাডমিন রিলেটেড কাজ। তারপরে ধরেন ইউজার কন্ট্রোলার, মানে ইউজার রিলেটেড কাজ, মানে নিজে বোঝার জন্য এগুলো। আর এটা হচ্ছে লারাভেলের কনভেনশন, মানে নেমিং কনভেনশন বলে, মানে একটা জিনিস নামকরণের নিয়ম। এই যে আমি সিটা দেখেন বড় হাতে দিয়েছি। যে কোনো কন্ট্রোলারের যদি কন্ট্রোলার তৈরি করেন তাহলে প্রথমে তো এইভাবে লিখতে হবে PHP আর্টিসন মেক কন্ট্রোলার, তারপরে পেজেস কন্ট্রোলার, মানে এই সিটা নাম বড় হাতে দিতে হবে। ঠিক আছে, যদি আমি এন্টার দিই দেখেন এই লেখা উঠছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। কন্ট্রোলার ক্রিয়েট, হ্যাঁ না ভিডিও চলতেছে, এটা ইনস্টল করা দরকার নাকি? এটা দেখা দরকার, ওটা তো হবেই ইম্পর্টেন্ট। এইটা সত্যি কথা, ওগুলো তো আপনি যে যত ঘাটাঘাটি করে সে অনেক কিছু বেশি জানে, বুঝতে পারছেন? ওটা সিম্পল, এটা অনেক বেশি দরকার। ওটা আপনি গুগলে সার্চ দিবেন যে আমি পারতেছি না, তখন ঠিক অটোমেটিকলি দেখাই দিবে যে এটা করেন এটা করেন, এইভাবে। আচ্ছা, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোলারটা কই থাকে? ওই যে বলছিলাম অ্যাপ HTTP কন্ট্রোলার্স, এই ডিরেক্টরি দেখেন এই যে পেজেস কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। পেজেস কন্ট্রোলার উপর ক্লিক করলাম, দেখেন এখানে তৈরি হয়েছে। এটা হচ্ছে যে PHPর অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। এই যে নেম স্পেস মানে কি? নেম স্পেস মানে হচ্ছে কোন, মানে মেইনলি কোন ফোল্ডারে আছে এই ফাইলটা। এই যে পেজেস কন্ট্রোলার ফাইলটা কোথায় আছে এটার একটা আমি ডিরেক্টরি বলে দিলাম, এটার হচ্ছে নেম স্পেস। ইউজ মানে কী ধরনের, এগুলো হলো ক্লাস, বিভিন্ন ধরনের ক্লাস ইউজ করতেছে। ঠিক আছে, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। আর এটা হলো ক্লাস, পেজেস কন্ট্রোলার ক্লাস, যেটা এক্সটেন্ড করতেছে মেইন কন্ট্রোলার ক্লাসকে। এই কন্ট্রোলার ক্লাসটা হইতেছে মেইন, এটা সব কন্ট্রোল করতেছে। ওরে আমি এক্সটেন্ড করছি, মানে ওর যে ব্যবহার, ও যে সমস্ত ফাংশনালিটি আছে কন্ট্রোলারের, ওগুলো আমি ব্যবহার করব এক্সটেন্ড কিওয়ার্ড বলে, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করছি। ঠিক আছে, এখন এইখানে একটা ফাংশন ক্রিয়েট করি। দেখেন এই যে পাবলিক ফাংশন, এখানে অটো সাজেস্ট করতেছে। আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার কারণে এই যে পাবলিক ফাংশন ক্রিয়েট হয়ে গেছে ব্র্যাকেট ট্যাকেট সহ। এখন ফাংশনের নামটা দিব, ধরেন ইন্ডেক্স দিলে ওই ইন্ডেক্স মেথডটা অটো এক্সিকিউট হয়, ভিতরে কোনো প্যারামিটার আমার পাস করার দরকার নাই। এখানে আমি রিটার্ন
ভিউ, ঠিক আছে, রিটার্ন ভিউ। আর এখানে হচ্ছে আমার এটা, আরে চলে গেল, ভিউটার নাম কি, ভিউটা কই আছে, ভিউটা হচ্ছে আমার এই যে এখানে দেখেন, এই যে ভিউটা আমি এই ভিউটা লোড করে দিয়েছি যে ভিউজ ফোল্ডারের ভিতরে, লেআউটস ফোল্ডারের ভিতরে, লেআউটস ফোল্ডারের ভিতরে আছে কি এই যে মাস্টার ডট ব্লেড যেটা তৈরি করলাম, এই পেজটা আমি এই পেজটা লোড করতে যেতেছি, ঠিক আছে, এই পেজটা লোড করব। তাহলে এই পেজটার পাথটা হইতেছে, ভিউজ দিতে হয় না, ভিউজ না দিয়ে ডাইরেক্ট বলবেন যে লেআউটস, OUTS লেআউটস ফোল্ডারের ভিতরে ডট দিয়ে বা স্ল্যাশ দিলেও চলে, স্ল্যাশ দিয়ে মানে লেআউটস ফোল্ডারের ভিতরে, আর ডট দিয়ে হচ্ছে এটা লারাভেলের সিস্টেম, ডট দিলেও বুঝতে পারে। লেআউটস ফোল্ডারের ভিতরে কী আছে, মাস্টার ফাইলটা, এই যে আমি এই ফাইলটার পাথটা দেখাই দিলাম। শব্দটা কোনটা যেটা বললেন কি, ডট আর একটা স্ল্যাশ? হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ আছে আর একটা ডট আছে, এটা লারাভেলের অটো বুঝে না যে ফরওয়ার্ড, এই ডট দিলে বুঝে যে লারাভেল ফোল্ডারের কী বলে লেআউটস ফোল্ডারের ভিতরে মাস্টার ফাইল আছে একটা, সেটাও বুঝতেছে। এই ফাইলটা আমি এই ভিউ ফাংশন ইউজ করে ব্যবহার করতেছি। এই ভিউ ফাংশন কই থেকে আসছে, এই ভিউ ফাংশন হচ্ছে লারাভেলের বিল্ট ইন, এই যে এই সমস্ত অটো তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। এই পেজটা এখন লোড হবে এই ইন্ডেক্স মেথডের মাধ্যমে। এই পেজটা এখন এটা বলে দিতে হবে কোথায়, এটা আপনার এইখানে বলে দিতে হবে। এখানে ফাংশন ইউজ করে ডাইরেক্ট ওইটা করতে পারতেন, মানে এই যে এইখানে যে কাজটা করছি, এখানে কী লেখা আছে দেখেন, এখানে লেখা আছে ফাংশন, তারপরে এটার নাম নাই, কোনো নাম না দিলে বোঝায় মানে এটা অটো এক্সিকিউট হবে, কোনো নাম লাগে না। আমি এখানে বলে দিচ্ছি ফাংশন, তারপরে এই যে ওই একই জিনিস ফাংশন, তারপরে নাম ইন্ডেক্স, আর এই ইন্ডেক্স মেথডটা এইভাবে, ওই জিনিসটা এইখানে এইভাবে লিখতে হয়, ওই ডাইরেক্ট কন্ট্রোলারের ভিতরে বলে দিতে হয় এখানে। ঠিক আছে, এখানে এটা দিয়ে পেজেস কন্ট্রোলার, আমি কন্ট্রোলারের ভিতরে গেলাম, কন্ট্রোলারের ভিতরে কি মেথড আছে, ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স মেথড। এই যে যখন এই রুট ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, এটার মানে বুঝতেছে রুট পাথ, ঠিক আছে, এটা এক্সিকিউট হবে যখন রাউট, ঠিক আছে, রাউট একটা ক্লাস, ওটার ভিতরে গেট মেথড যখন এক্সিকিউট হবে, বলতেছি মানে যখন এই রাউটে যাবে শুধু স্ল্যাশ, তখন পেজেস কন্ট্রোলারে যা ইন্ডেক্স মেথডটা লোড করো, এটা বলতেছি আমি এটা সেভ দিলাম, এখানে গেলাম অর্থে ইনস্টলেশন ডিরেক্টরি, এখানে আসলাম, এই যে দেখেন উপরে কিন্তু টাইটেল চেঞ্জ হয়ে গেছে, দেখছেন টাইটেল চেঞ্জ হয়েছে, ওই জিনিসগুলো আসছে, কিন্তু কোনো CSS নাই, JS নাই, কারণ আমি তো এগুলি দেই নেই এখনও, ঠিক আছে। পেজটা তো আসছে, বুঝতে পারছেন, পেজটা লোড করালাম এইভাবে। আর দেখেন এই যে পাথটা, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, শুধু একটা স্ল্যাশ, আমি বলছি মেইন রুট স্ল্যাশ, এই জন্য। এখন আমার দরকার কি, ওই মাস্টার পেজের ভিতরে ওই যে CSS JS গিলে আনা। আচ্ছা, CSS JS গিলে কই আছে, এটা হচ্ছে আমার সেই প্রজেক্টটা, যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এই যে দেখেন CSS ফোল্ডার আছে, CSS ফোল্ডার, এটার ভিতরে যে এই সমস্ত CSS গিলে আছে আমার এগুলো লাগবে, তারপরে JS আছে, ফন্টস আছে, তাহলে আমার CSS লাগবে, ফন্টস লাগবে, JS লাগবে, এই কটা আমি কপি করলাম। আমি htdocs-এর ভিতরে যাই, এই যে আমার প্রজেক্টের ভিতরে, যেহেতু এগুলি পাবলিকলি অ্যাক্সেস হবে এই জন্য পাবলিক ফোল্ডারের ভিতরে এখানে আমি পেস্ট করে দিই, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম, অটোমেটিকলি CSS ফোল্ডারের ভিতরে দেখেন এগুলো এসে পড়ছে। আর এই app.css এটা হচ্ছে লারাভেলের বিল্ট ইন, এটা একটা CSS থাকে, আপনি ইচ্ছা করলে এগুলি অ্যাডভান্স কাজ পরবর্তীতে বিভিন্ন ধরনের, এই যে এখানে যে কটা CSS আছে না, এই সবগুলি CSS আপনার একটা CSS এর ভিতরে দিয়ে দিতে পারবেন, এগুলো অ্যাডভান্স পরের কাজ। CSS দেওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, CSS ছিল, তারপরে ধরেন ফন্টস, তো ফন্টস মানে বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। আর হচ্ছে JS, এখানেও দেখেন app.js আছে, ওই একই কাজ, এই যে এই সমস্ত JS গুলো আছে, এই সব JS আপনি এটার ভিতরে দিয়ে দিতে পারবেন, এটা পরের কাজ। আচ্ছা,
আমি পাবলিক ফোল্ডারে দিয়ে দিলাম, আশা বলবো। আচ্ছা এখানে আসছে নাকি একটু দেখে নিই প্রজেক্টের ভিতরে। পাবলিক ফোল্ডার কই, এই যে পাবলিক ফোল্ডার, এই যে এখানে সিএসএস আসছে, এই যে বুটস্ট্র্যাপ আসছে, ব্লগ হোম সিএসএস আসছে, ওই সমস্ত সব কিছু আসছে। আচ্ছা এখন আমার ওই পাথগুলো এখানে দেখা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার টাইটেল। এই টাইটেলটা এখন হলো যে আমি তো মাস্টারিং করতেছি, ব্লেড টেমপ্লেটিং সিস্টেম দেখাবো। আপনার দরকার এখানে ধরেন এটা ব্লগ হোম লেখা না, স্টার্টার বুটস্ট্র্যাপ টেমপ্লেট এটা দরকার নাই, ব্লগ হোম। এটা আমি কাট করলাম, কাট করার পরে এখানে আপনার এটা হচ্ছে আপনার লারাভেলের যে ব্লেড টেমপ্লেটিং সিস্টেম @YIE দেখেন দেখাইতে সাজেস্ট করতেছে ইল্ড। ইল্ড একটা ফাংশন, ইল্ড কি একটা ফাংশন যেটার কাজ হইতেছে ডাইনামিকলি কোনো কন্টেন্ট লোড করবে। ইল্ড আমি টাইটেল লিখে দিলাম, মানে এখানে টাইটেল লোড হবে। ঠিক আছে, এগুলো হলো মাস্টারিং সিস্টেম। আচ্ছা এই পেজটা হলো মাস্টার বলে দিলাম। এখন আমার আরেকটা পেজ লাগবে, ওই যে হোম পেজটা, আমি তো হোম পেজটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আরেকটা পেজ তৈরি করি আমি। এই যে লেআউটস ফোল্ডারের ভিতরে ধরেন একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করি, পেজেস ফোল্ডার, ওটার ভিতরে আচ্ছা পেজেস না দিয়ে আমি এটা ডিলিট করে দিই। ভিউজের ভিতরে নতুন একটা ফোল্ডার ধরেন, যেহেতু আমি ব্লগ সাইট তৈরি করতেছি ব্লগ, ঠিক আছে ব্লগ লিখলাম। এটার ভিতরে আমি একটা পিএইচপি ফাইল যেটা হবে হোম blade.php, আর একটা পেজ তৈরি হলো। এটা আমি এক্সটেন্ড করব, এক্সটেন্ড মানে ওই যে মাস্টার পেজটা আমি এক্সটেন্ড করব, এগুলো বলে মাস্টারিং। মানে ওইটার ওই মাস্টার এই পেজটা যে মাস্টার পেজ আছে না master.blade.php, ওইটার ভিতরে যত কোড আছে সব এখানে এসে পড়বে। এক্সটেন্ড করা EXTEND এক্সটেন্ডস এভাবে লিখতে, এক্সটেন্ডস এক্সটেন্ডস কিসে এক্সটেন্ডস করব, এক্সটেন্ড হচ্ছে ওই মাস্টার ফাইলটা, মাস্টার ফাইল করেছে লেআউটস layouts.master এক্সটেন্ড করব। ঠিক আছে, আরেকটা আমি কি দিয়েছিলাম সেকশন, এখানে এইভাবে লিখতে হয়, এটা দেখে নিতেছেন। ওই যে টাইটেল যে লিখছিলাম যে ইল্ড টাইটেল, এইটা এখানে আমি কমা ভিতরে এটা এই যে ব্লগ হোম লিখলাম। এখন এটা এক্সটেন্ড হবে, ওই মাস্টার পেজটা এক্সটেন্ড হবে এবং ওইটা টাইটেল যেটা আছে এই যে এখানে যে টাইটেল দিছি ইল্ড টাইটেল, সেই টাইটেলের ভিতরে আপনার এই যে ব্লগ হোম লেখা উঠবে। বুঝতে পারছেন? সেকশন দিলাম, আরেকটা সেকশন লাগবে। আচ্ছা মাস্টার ভিতরে আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। এই যে বডির ভিতরে গেলাম, এটা তো নেভিগেশন সেকশন, নেভিগেশন সেকশন এটা এখানে শুরু হয়েছে ন্যাভবার, তারপরে যে পেজ কন্টেন্ট কন্টেইনার। ঠিক আছে, এই পেজ কন্টেন্ট আমার এই পুরোটাই নেই, আমি দেখি এই পুরোটা আমার দরকার কন্টেইনার, তারপরে যে করে লোড করছে এই করছে। আচ্ছা এটা আমি শনিবার 2টার সময় কি এই রুমটা খালি থাকে? শনিবার 2টার সময় থাকে কি না? শনিবার তো ওই যে আপনার কালকে তো ক্লাসই আছে। একটু আগে আসতাম না। ও হ্যাঁ ওইটা থাকে, সমস্যা নেই। আপনি ভিডিও করছেন 62 মিনিট,
ওরে বাবা রে। আচ্ছা এটা কপি করলাম, আচ্ছা এটা কাটই করতে হবে, কাট করে এখানে আমি ইল্ড লিখলাম, YIE yield, yield, এটা আমার মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট আসবে এখানে, আমি সেকশন মেইন কন্টেন্ট, তারপরে এই সেকশনটা এন্ড করতে হয়। এন্ড সেকশন করে তারপরে এখানে এটা পেস্ট করে দিলাম, তার মানে একটা সেকশন শুরু হলো তারপরে এটা এন্ড হয়ে গেল। ঠিক আছে, ওই মাস্টার কন্টেন্টটা মেইন কন্টেন্টটা এখানে ইকো হওয়ার কথা, ইল্ড হওয়ার কথা। ঠিক আছে, আর ওই যে JS-CSS এর পাথগুলি, এখানে তো পাথগুলি পাইতেছে না, পাথগুলি পাওয়ানোর সিস্টেম হচ্ছে, আচ্ছা এখানে দেখেন jQuery.js আমার লাগবে, দেখি jQuery.js-টা কই আছে, যে পাবলিক ফোল্ডারের ভিতরে থাকার কথা, যেহেতু এটা JS, যে পাবলিক ফন্টস JS ফোল্ডারের ভিতরে এই দেখেন jQuery.js আছে আমার। এটা হচ্ছে লারাভেলের সিস্টেম হচ্ছে, আমি এটা কাট করলাম, অ্যাসেট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, অ্যাসেট। আচ্ছা এটা আপনারা কীভাবে আছে এটা যদি দেখতে চান, যে ডকুমেন্টেশনে যাবেন, এটা হচ্ছে ব্লেড টেমপ্লেটিং সিস্টেম। ঠিক আছে, ওইখানে দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা আমি একটু কাজ করে নিই, JS-টা দেওয়া হয়ে গেল, আর লাগবে হচ্ছে আমার এই CSS এর পাথটা দিতেছি, কি অ্যাসেট, এটা বলে সিটি না, অ্যাসেট বানান। ঠিক আছে, ঠিক আছে, CSS আর JS এর পাথগুলি দিয়ে দিলাম, ও আরেকটা বাকি আছে, কাট করলাম। ঠিক আছে, সেভ দিলাম। আর আচ্ছা এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা কি কি হয়েছে এটা দেখতে হবে। এই যে ভিউ পেজ সোর্স দিলে আমি পাথগুলি দেখতে পারবো কি অবস্থা। দেখেন এই যে বুটস্ট্র্যাপের পাথগুলি পাইছে, CSS, ও আমার ইটা আছে কই, কি বলে বুটস্ট্র্যাপটা কই আছে, বুটস্ট্র্যাপ তো CSS, এটা দেখেন রুটের ভিতরে গেছে, রুট ফোল্ডারের ভিতরে CSS ফোল্ডার, তারপরে গেছে বুটস্ট্র্যাপ, ওটা কিন্তু আমার তো ছিল হলো পাবলিক ফোল্ডারের ভিতরে।
সব তো পাবলিক সিএসএস জেএস ছিল পাবলিক ফোল্ডারের ভিতরে, সুতরাং পাবলিক পায় না, সুতরাং পাবলিক দিতে হবে, এই সবগুলোর আগে পাবলিক দিতে হবে এখানে, বুঝতে পারছেন? এই যে এখানে একটা, তারপরে এটা আমি সেভ দেই, আচ্ছা এটা রিফ্রেশ দিলাম, এই যে দেখেন আসা পড়ছে। লারাভেল আর আপনার ইলের মধ্যে ডিফারেন্সটা কি? কোনটা? এই লারাভেল ছাড়া যেগুলো আছে পিএইচপি, জেকুয়েরি, পরে লারাভেল একটা ফ্রেমওয়ার্ক যেটার ভিতরে আপনি পিএইচপি জেকুয়েরি এগুলি ইউজ করে তারপরে প্রজেক্ট তৈরি করতে পারবেন। জাস্ট ফ্রেমওয়ার্ক না? আচ্ছা এখন আসছে কিন্তু এটা কেন? আচ্ছা ওই এটা আবার একটু দেখতে হবে, মেইন কন্টেন্টটা ইকো হয় নাই, বুঝতে পারছেন? মেইন কন্টেন্টটা ইকো হয় নাই, এই যে আমি ইল্ড মেইন কন্টেন্ট দিছি, ইল্ড বানান yield yield আর এখানে আছে yield yield মেইন কন্টেন্ট, ঠিক আছে? আর এখানে ছিল হোম পেজ, সেকশন মেইন কন্টেন্ট। বানান কি ভুল করছি নাকি? লারাভেল তো আপনার বানান ভুল করলে দেখাবে না, না দেখাবে? এই জায়গায় বানান ভুল না তো অন্য জায়গায় বানান করলে ভুল করলে দেখাবে, ওই যেখানে বুঝতেছে বানান ভুল সেখানে দেখাবে। MAINCONTENT সেকশন মেইন কন্টেন্ট। ও আচ্ছা আচ্ছা, এটা আমি পেজটা যে ওয়েবের ভিতরে দেখেন কোন পেজটা দিছি, ইন্ডেক্স মেথড। আচ্ছা ইন্ডেক্স মেথডে লোড করছি, দেখছেন লোড করছি কোনটা? লোড করছি হচ্ছে মাস্টার পেজটা, কিন্তু আমি তো লোড করতেছি হোম পেজটা। হোম পেজটা কই আছে? হোম পেজটা তো আছে হলো ইয়ের ভিতরে, আর শুধু মাস্টার লোড করছি, মাস্টার ভিতরে তো কোনো ওই মেইন কন্টেন্ট নাই, মেইন কন্টেন্টটা আছে কই? হোমের ভিতরে। হোম পেজটা কই আছে? হোম পেজটা আছে যে ভিউজ ব্লগ ফোল্ডারের ভিতরে হোম, বুঝতে পারছেন? ব্লগ ডট হোম। এখন এই হোম পেজটা লোড হবে। হোম পেজটা লোড হলে কি হবে? হোম পেজটা লোড হবে, এই যে হোম পেজটা লোড হবে, তারপর ওইটা মাস্টারের সব কিছু এক্সটেন্ড করবে, মাস্টার পেজে যা আছে, তারপর ওইটার ভিতরে এই জিনিসগুলি আসা পড়বো এখানে ভেরিয়েবল আকারে, দেখছেন? এই যে আসছে, এটা হচ্ছে মাস্টারিং করা, ঠিক আছে? এখন ওইটার আরো কিছু করা যাবে না, পিএইচপি তারপর আপনার jQuery, HTML, Bootstrap সব। হ্যাঁ আমি তো HTML ইউজ করলাম, HTMLটা বসাইলাম এখানে, HTMLটা বসাইলাম না পিএইচপি দিয়ে, প্লেট সিস্টেম দিয়ে, ওটার আরও ডাইনামিক হইলো। দেখেন মাস্টার ডাইনামিক হলো না? ডাইনামিক হয়েছে তো। এই যে আমি তো এখানে বলা আছে শুধু এইটা, আমি এই পেজটা লোড করেছি, হোম পেজটা। হোম পেজের মধ্যে কী লেখা আছে?
অন্য একটা পেজে এক্সটেন্ড করো, মানে ওই পেজের সব কিছু আছে এখান থেকে এক্সটেন্ড করো ওই অন্য একটা পেজে। তারপর ওই পেজের ওই মাস্টার পেজের ভিতরে টাইটেল নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের ভ্যালুটা বসায় দাও। এটা এরকম করে ডাইনামিকলি করতেছি। এটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাডভান্স সিস্টেম ইউজ করে করতেছি। এটা হলো ফ্রেমওয়ার্কের সুবিধা। আপনি একই নাহলে কী করতে হতো, এই মাস্টার পেজটা পুরো আবার কপি করতে হতো, কপি করে আবার একটা পেজ বানাইতে হতো, ওইটার মধ্যে আবার টাইটেল, এই যে মাস্টার পেজ এইখানে এটার টাইটেলের ভিতরে যাওয়ার পর এই টাইটেলের মধ্যে আবার ওইটা কপি করে বসাইতে হতো। প্রতিটার জন্য এক পুরো পেজটা আবার কপি করতে হতো, বারবার কপি করতে হতো আরেকটা পেজ, একটা হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, তখন অনেক হইতো। বুঝতে পারছেন? আচ্ছা, ওই জিএসটিএস নিছি, আরও কোনো পেজ আছে? না, বই আছে। আমি ডাউনলোডস, না একটা পেজ ইন্ডেক্স পেজটাই আছে শুধু। আচ্ছা, এখন ওই একইভাবে আমার ওই পেজটা তৈরি করতে হবে। ঠিক আছে, যে পেজ হেডিং আছে, আছে ক্যাটাগরি আছে, এটা হলো মাস্টারিং সিস্টেম। ঠিক আছে, এখন এইভাবে করে এক্সটেন্ড করে করে তারপর আপনি কাজ করতে পারবেন। আরেকটা সিস্টেম আছে, ধরেন এই যে কন্ট্রোলারে গেলাম, এই পেজটা আমি তো ডাইরেক্ট রিটার্ন করে দিছি, এই ভিউটা লোড করে দিছি। এই ভিউটা যদি আমি এখন এটা কাট করি, এটা একটা ভেরিয়েবলে নেই, পুরো পেজটা একটা ভেরিয়েবলে চলে যাবে। যেমন ধরেন আমি এটা তো হোম পেজ ইজ ইকুয়াল টু এই যে ভিউটা, এই ভিউটা পুরো ভিউটা একটা ভেরিয়েবলে চলে গেছে। তারপর আমি রিটার্ন করব, রিটার্ন ভিউ। ভিউ কোনটা? ভিউ হচ্ছে আমার ওই যে লেআউটস মাস্টার। ঠিক আছে, মাস্টার ভিউটা লোড হবে, কিন্তু ওইটার ভিতরে আমার ভেরিয়েবল আকারে পাঠিয়ে দিতে হবে। তখন এই পেজটা, এই হোম পেজটা দেখি হয় নাকি, এইভাবে তো করার কথা। উইথ, এটা একটা মেথড আছে উইথ। ঠিক আছে, এই পুরো পেজে যা কোড আছে, এই হোম পেজে যা কোড আছে সব এই মাস্টার পেজে চলে যাবে। তারপরে এটা ওইখানে ইকো হবে, দেখি কি হয়, বা কোনো এরর দিতে পারে। ইললিগ্যাল অফসেট টাইপ, আচ্ছা উইথ, তো এটা ওরই দিতে হবে, কমা হোম। আচ্ছা, মেইন কন্টেন্ট মনে হয়। এই যে এসে বসে দেখছেন আরেকটা সিস্টেম, ওইটা একই কাজই হয়েছে কিন্তু আরও ডাইনামিকলি আর অন্যভাবে আরেকটা সিস্টেম হইলো। এইভাবে ভিউ লোড করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। 1 ঘন্টার ভিডিও হয়েছে। ওকে, সেভ।